তখন শীতকাল। কোনো এক ছুটির দুপুরে আমি নবনির্মিত দোতলার ঘরে শুয়ে পত্রপত্রিকার পাতা উল্টাচ্ছি। এমন সময় আমার এক বন্ধু তারক এসে বলল, এই দেখ, এটা দেখেছিস আজকে কাগজে বেরিয়েছে? ঘাটশিলায় কাশিদা অঞ্চলে আমাদের সাবেককালের বাড়িটা ভূতের উপদ্রবের জন্য বেচে দিতে চাই। সম্পূর্ণ খালি বাড়ি, সামান্য আসবাবপত্র যা আছে তা সমেত বাড়িটার দাম 5,000 টাকা। সব শুনে যদি কেউ কিনতে চান নিচের ঠিকানায় যোগাযোগ করুন। বেশ অভিনব বিজ্ঞাপন তো, আর বাড়ির মালিকও খুব সৎলোক মনে হচ্ছে। কেননা তিনি যখন সব কিছুই জানিয়ে বাড়িটা বিক্রি করছেন তখন নিশ্চয়ই কোনো জোচ্চুরি বুদ্ধি তার নেই। কিন্তু মুশকিল হচ্ছে, দেখে আমাদের কি লাভ? এত টাকা তো আমাদের নেই যেই বাড়ি আমরা কিনব। অতএব কিনবে কে? বাড়ি কেনা লোকের কি অভাব আছে? মোহনের জ্যাঠামশাই একবার ঘাটশিলায় বাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এখন ব্যাপারটা তাকে দেখালে নিশ্চয়ই তিনি রাজি হয়ে যাবেন। আর ভৌতিক ব্যাপার স্যাপার যেগুলো সেগুলো তাকে যুক্তি তর্ক দিয়ে নস্যাৎ করিয়ে দিলেই হবে। মোদ্দা কথা হচ্ছে যে এই সুযোগে ঘাটশিলায় একবার ঘুরে আসা হবে। আরে বাহ, বেশ বলছিস তো, চল তবে এক্ষুনি যান। বেশ মজার ব্যাপার তো। ভূতের বাড়ি, এই কথা আগের থেকে জানিয়ে কেউ আবার বিজ্ঞাপন দেয় নাকি? লোকটার মাথা খারাপ নেই তো, নাকি বিজ্ঞাপনটাই ফলস? দেখ মোহন, এটা যখন বিজ্ঞাপন তখন ফলস এটা কিছুতেই নয়। কেননা কার এত টাকা আছে যে খরচা করে এইসব ফাজলামি করতে যাবে? তা ঠিক, তবে জ্যাঠামশাই যা ভীতু লোক, তাতে এ বাড়ি উনি কিনতেই চাইবেন না। আরে বাবা, বুঝিস না কেন? ভূত টুত ওসব বাজে। আসলে ভদ্রলোকের অনেক সম্পত্তি বিক্রি করতে চাইছেন, কিন্তু খদ্দের পাচ্ছেন না। কাজেই এই চমক লাগানো বিজ্ঞাপনের কিছু লোকের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। অনেক লোক তো আছে ভূতের নামে হাড়চটা, তাদেরই ভেতর থেকে কেউ হয়তো জেদ করে বাড়িটা কিনেই ফেলবে। এটা অবশ্য মন্দ বলিসনি। ঠিক আছে, এসেছিস যখন বোঝ তোরা। জ্যাঠামশাই সবে শুয়েছেন, উঠলেই খবরটা দিচ্ছি। তারপর বাড়ি কেনা হোক আর না হোক, দেখতে যাওয়ার ছলে 2-4 দিন ঘাটশিলা থেকে ঘুরে আসা যাবে ক্ষণ। আমি তাই বলি, তোর জ্যাঠামশাইকে যেভাবেই হোক তুই রাজি করা। আমাদের তিনজনের তাহলে রথ দেখা, কলা বেচা দুই হবে। আর যদি সম্ভব হয় তো এক রাত ভূতের বাড়িতে কাটিয়ে আসতে পারবো আমরা। ভূত সম্বন্ধে একটা অভিজ্ঞতাও হয়ে যাবে আমাদের। সেই দুপুরটা আমরা তিনজনে এক নতুন আনন্দে চুটিয়ে গল্প করে কাটালাম। তারপর বিকেলবেলা খবরের কাগজটা মোহনের জ্যাঠামশাইকে দেখাতেই লাফিয়ে উঠলেন তিনি। না না, ও বাড়ি আমি কিনবো না। আমি টাকা দিয়ে জিনিস কিনবো, ওসব ঝামেলার মধ্যে কেন যাব আমি? তাছাড়াও তোমরা আজকালকার ছেলেরা ভূত মানো না বটে, কিন্তু আমি মানি। কেননা আমি নিজেই ব্যক্তিগতভাবে অনেক সময় ভূতের অস্তিত্ব অনুভব করেছি। তাই বলে কি দরকার বাবা এসবের মধ্যে যাওয়া? তবে ঘাটশিলার একটা বাড়ি কেনবার ইচ্ছা আমার আছে। আমি বরং তোমাদের কিছু টাকা দিচ্ছি, তোমরা তিনজনে দিন কতক ঘাটশিলা থেকে ঘুরে এসো। আর যদি কোথাও ভালো কোনো বাড়ির খোঁজখবর পাও তা দেখে এসো, পরে দাম দর করে কেনা যাবে। আমরা তাতেই রাজি হয়ে মনের আনন্দে ঘাটশিলা যাওয়ার তোড়জোড় শুরু করতে লাগলাম। পরদিন বেলা 11টায় নাগপুর প্যাসেঞ্জারে চেপে আমরা ঘাটশিলার দিকে রওনা হলাম।
সন্ধ্যের পর যখন স্টেশনে নামলাম তখন চারিদিক ঘুটঘুট অন্ধকার। ঘাটশিলা তখন এখনকার মতো শহর নয়, একেবারে বুনো জায়গা। স্টেশনের কাছেই একটি চায়ের দোকানে খোঁজ খবর নিয়ে 4-5 দিনের জন্য একটি ঘরের ব্যবস্থা করে ফেললাম আমরা। রাতটা ভাড়া বাড়িতে কাটিয়ে পরদিন সকালে আমরা 3 জনে যুক্তি করে সেই ভূতের বাড়িটাই দেখতে চললাম। ঠিক হলো, বাড়ি পছন্দ হয় তাহলে ওই বাড়ি জ্যাঠামশাইকে রাজি করিয়ে কেনাবো আমরা, আর যদি না হয় তাহলে এক রাত ওই বাড়িতে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরে আসবো। কোথা থেকে আসছেন আপনারা? আপনাদের পরিচয়? আমরা হাওড়া থেকে আসছি। আমার এই বন্ধুটি খবরের কাগজে আপনার দেওয়া বিজ্ঞাপন দেখে ওই বাড়িটা কিনতে চায়। অবশ্য বাড়িটা যদি পছন্দ হয়। কিন্তু ওটা তো ভূতের বাড়ি, ও বাড়ি কিনে কি করবেন আপনারা? ভূতের বাড়ি সেটা তো জেনেই এসেছি, আর কিনতে চাই এই কারণে যে ও বাড়িতে আমরা বরাবরের জন্য থাকতে আসছি না। ভূতের বাড়ি ভূতেরই থাকবে, আমরা শুধু মাঝে মধ্যে দিন কতকের জন্য এসে একটু উপদ্রব করে যাব। ঠিক আছে, একটু বসুন আপনারা, আপনাদের চা জল খাবার আসছে। তারপর আমার একজন লোক গিয়ে আপনাদের দেখিয়ে আনবে বাড়িটা। আপনারা কলকাতা থেকে আসছেন তো? তা বলছিলাম কি, না রাখালদা, আমরা মোটেও কলকাতার লোক নই, আমরা হাওড়ার লোক, শিবপুরের বাসিন্দা, হাওড়া থেকেই এসেছি। সে যেখানকার ওই লোক হন না কেন, হাওড়া আর কলকাতা একই ব্যাপার। তা বলছিলাম কি, এ বাড়িতে আপনারা কিনবেন না? দারুণ উপদ্রব এ বাড়িতে, আজ পর্যন্ত কেউ এক রাতও টিকতে পারেনি এখানে। সে কি? দেখুন, এসব বাড়ি দিনমানের ব্যবহারের জন্য ভালো, অর্থাৎ অফিস কাছারি, কিন্তু থাকার পক্ষে এ বাড়ি উপযুক্ত নয়। কেন বলুন তো? শুনুন তবে, সিন্ধু বাবুরা এই অঞ্চলের অত্যন্ত প্রতিপত্তিশালী লোক। ঘাটশিলা এবং এর আশেপাশের বেশ কয়েকটি বাড়ি আছে এদের। কাশিদার এই বাড়িটি সিন্ধু বাবুদের সাবেককালের বাড়ি। ওর কাকা আর কাকিমার মধ্যে প্রায় খুব ঝগড়াঝাটি হতো। এই বিবাদ সূত্রেই সিন্ধু বাবুর কাকা এক রাতে আগুনে পুড়ে আত্মহত্যা করে লেগেছেন। সেই থেকেই উপদ্রব। তা উপদ্রব এমন চরম পর্যায়ে পৌঁছালো যে কাকিমা ঠিক করলেন গয়া গিয়ে পিণ্ডি দিয়ে আসবেন। কিন্তু সেখানেও নানান ঝামেলা। যাত্রাপথে ট্রেনের কামরাতেই কাকিমা স্বপ্ন দেখলেন কাকা বাবু তাকে ভয় দেখিয়ে গয়া যেতে বারণ করছেন। কিন্তু সেই স্বপ্নকে তিনি আমল না দিয়ে গয়া গিয়ে পান্ডা ঠিক করে সর্বাগ্রে চললেন প্রেতশিলায় পিণ্ডি দিতে। আর সেই সময়ে রিক্সা গেল লরির ধাক্কায় উল্টে। কাকিমা পায়ের হাড় ভেঙে হাসপাতালে ভর্তি। পিণ্ডি দেওয়া তো হইলই না, উল্টে 6 মাসের ওপর হাসপাতালে পা নিয়ে পড়ে থেকে শেষে ফিরে এলেন ঘাটশিলায়। তারপর একদিন ছাদ থেকে পড়ে তিনিও মারা যান। সেই থেকে এই বাড়িতে যে কেউ থাকতে গেছে নানা রকম ভয়ে সে পালিয়ে গেছে। বলেন কি? আরে হ্যাঁ, রাত দুপুরে এমন সব কাণ্ড কারখানা হয় এ বাড়িতে যে কোনো সুস্থ মানুষের পক্ষে তার চোখ মেলে দেখার সাধ্য নয়। একবার টাটানগর থেকে একদল ছেলে জোর করে এই বাড়িতে থাকবে বলে এসেছিল, কিন্তু পরদিন সকালে তাদের কাউকে আর দেখা যায়নি এখানে। সে কি, ভূতেরা খেয়ে ফেললো নাকি তাদের? না, রাত শেষ হওয়ার আগেই তারা পালিয়ে যায় এবং পরে টাটানগর থেকে চিঠি দিয়ে পালিয়ে আসার কারণ জানায়। কি কারণ? তা তো বলতে পারবো না বাবু। তা বলছিলাম কি দরকার এই বাড়ি নিতে যাওয়ার? এর চেয়ে বাড়ি যদি সত্যি কেনেন তো আমি একটা বাড়ির সন্ধান দিই আপনাদের। বেশ তো, আগে না হয় এই বাড়িটা দেখি,
তারপর যদি পছন্দ না হয় তখন আপনার বাড়িটাও দেখে আসা যাবে। এইভাবে কথা বলতে বলতেই আমরা সেই বাড়ির কাছে এসে পৌঁছলাম। দূরে পাহাড়ের সারি, ছোট ছোট টিলা, ঘন শালবন, কি চমৎকার! তার মধ্যেই এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশে একটি পাঁচিল ঘেরা মস্ত দোতলা বাড়ি, বহুদিনের পুরনো, তবু আজও ব্যবহারযোগ্য। তালা খুলে আমরা ভিতরে ঢুকলাম। বহুদিন ঘরে ঝাঁট পড়েনি। এই বাড়ির 5,000 টাকা দাম মানে জলের দাম। কেননা অনেক জায়গা, বড় বড় ঘর, ছোটোখাটো রাজপ্রাসাদ একটা। আমরা বাড়িতে এসেই নিচে ওপরে সবগুলো ঘর ঘুরে ফিরে দেখলাম। বসবাসের জন্যই হোক আর অবসর বিনোদনের জন্যই হোক, এর চেয়ে লোভনীয় বাড়ি আর হতেই পারেন। রাখালদা, আপনি যাই বলুন না কেন, এ বাড়ি আমরা কিনবই। শুধু তাই নয়, আজ থেকে যে কদিন আমরা ঘাটশিলায় আছি সে কদিন এই বাড়িতেই থাকবো আমরা। যা আপনারা ভালো বুঝেন তাই করবেন, পরে যেন দোষ দিবেন না আমাদের। আর ইটটা কোথা? এখানে আলোর কোনো কানেকশন নেই। দোকান থেকে একটা হ্যারিকেন বা লণ্ঠন আনিয়ে নেবেন। এই বলে আমাদের হাতে চাবি দিয়ে চলে গেলেন রাখালদা। তারপর সারাদিন ধরে এ ঘর সে ঘর, নিচে ওপরে এই করতে লাগলাম। সম্পূর্ণ বাড়িটা আমাদের দখলের পেয়ে মনের ভাব এমনই হলো যেন বাড়িটা আমাদেরই হয়ে গেছে। ইতিমধ্যেই আমাদের এই বাড়িতে আসতে দেখে কিছু লোক, কৌতূহলী মানুষ, উকি ঝুঁকি মারতে লাগলো। সবাই যখন শুনলো আমরা এই বাড়িটা কিনতে চাই তখন অবাক হয়ে গেল সকলে। সবাই এক বাক্যে বারণ করতে লাগলো এই বাড়িতে না থাকার জন্য, এই বাড়ি না কেনার জন্য। বাড়িটা সত্যি উপদ্রবের বাড়ি, না হলে কখনো এত কম দামে এত বড় একটা বাড়ি এখানে এতদিন খালি পড়ে থাকে নাকি? তবুও আমরা নিজেরা একবার পরখ করে দেখতে চাই। যদি সেরকম খারাপ কিছু না ঘটে তাহলে এই বাড়ি আমরা কিনছি। একান্তই যখন কিনবেন আপনারা 2-1 রাত তখন এখানে থেকেই দেখুন। বাড়িটার বদনাম আছে ঠিকই, তবে সচরাচর কেউ তো থাকে না। এইভাবে মানুষজন সাহস করে এলে থাকতে থাকতে কি হয় কে বলতে পারে। দেখাই যাক না এতদিনে ভূতের উপদ্রব তো একটু কমেছে কি না। হ্যাঁ হ্যাঁ, সাহস করে থেকেই যান। তাছাড়া আমরা যখন জেনেই গেছি তখন আমরাও একটু সজাগ থাকবো। যদি বেশি ভয়টয় পান তো ছাদে উঠে জোরে চেঁচাবেন, দল বেঁধে ছুটে আসবো সবাই। আমরা জানালা বন্ধ করে ঘরের আলো জেলে 3 বন্ধুতেই নির্জন বাড়িতে সত্যিকারের ভূত এলে কীভাবে মোকাবিলা করব সেই নিয়ে আলোচনা করতে লাগলাম। অনেক রাত পর্যন্ত আলোচনা করে যখন দেখলাম সব ভোঁ ভোঁ, তখন তক্তাপোষে পাতা বিছানার মশারি খাটিয়ে আমরা 3 জনেই জড়াজড়ি করে লেপ চাপা নিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ ঝনঝন করে দরজার শিকল নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল আমাদের। শিকল নাড়তে নাড়তে কে যেন একজন ভারিক্কি গলায় বলল, এই যে কে আছেন ভেতরে, দরজা খুলুন। এই যে কে আছেন ভেতরে, দরজা খুলুন। কে? কে তা খুললেই দেখতে পাবেন, দরজা খুলুন। না ভাই, কাজটা ভালো করিনি। এতগুলো লোকের কথা ঠেলে এই বাড়িতে রাত কাটাতে এসে খুবই অন্যায় কাজ করেছি। এখন ভালোই ভালোই ফিরে যেতে পারলে বাঁচি। উফ, কি সাংঘাতিক। সকালটা একবার হলে হয়। এর আগে সত্যি কথা বলতে কি ভূত প্রেত আমি বিশ্বাসই করতাম না, অথচ আজ যা দেখলাম একে মনের ভ্রম বলে উড়িয়ে দেওয়ার মতো মানসিকতাও আমার নেই। এ বাড়িতে আর এক মুহূর্ত থাকা উচিত নয়। কারা আছে ভেতরে? দরজাটা এত করে খুলতে বলছি যে, দরজা খোলো। কে খুলবে দরজা? দরজাটা খোলো। দরজা না খুললে কিন্তু ভয়ানক ব্যাপার হবে।
খোলো বলছি, না হলে ভেঙে ঢুকবো। খোলো বলছি, খোলো, না হলে ভালো হবে না, শিগগিরই খুলে দাও। আমরা কোনো রকমে দরজা খুলেই এক লাফে বাগানের বাইরে এসে পড়লাম। তারপর পেছন ফিরে দেখি দালানের দরজার কাছে আগুনে পোড়া ঝলসানো চেহারা এক বিকট মূর্তি দাঁড়িয়ে আছে। মানুষ তাকে বলবো না, মানুষ কখনোই অত কুৎসিত হয় না, মানুষ কখনো অত দীর্ঘ হয় না, মানুষের চোখ দিয়ে কখনো অত আগুন বেরোয় না। আমরা বেশিক্ষণ চেয়ে থাকতে পারলাম না সেদিকে। বাগানের দরজার খিল খুলে বাইরে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। অদূরে একটি আদিবাসী বস্তি ছিল। বাকি রাতটুকু সেখানেই কাটিয়ে ভোরের ট্রেনেই হাওড়ায়।